আজকে আমি যে চ্যাপ্টারটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তো এটা ক্লাস 10-এর একটা চ্যাপ্টার। এটা বোঝার আগে আমাদের বুঝতে হবে কী বিষয়বস্তুটা কী এই চ্যাপ্টারের। অ্যাকচুয়ালি এখানে কি করা হয়, বিভিন্ন যৌগিক পদার্থ, যেমন তোমাদের বইয়ের পার্টিকুলার যেমন আছে জল, কপার সালফেট, অ্যালুমিনিয়াম অক্সাইড, বা ধরো সোডিয়াম ক্লোরাইড, নুন, এই ধরনের যে সমস্ত যৌগিক পদার্থগুলো আছে, এরা কি করে, এদেরকে যদি গলানো হয় বা জলে মেশানো হয় তাহলে কি হবে, এরা দুটো জিনিসে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা অ্যানায়ন। তো এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, এরা তড়িৎ পরিবহন করতে পারবে। তড়িৎ বলতে কীরকম তড়িৎ না, আমরা যদি ব্যাটারির সাহায্যে আমরা যদি এর মধ্য দিয়ে কারেন্ট পাঠানো হয়, তাহলে ব্যাটারির মধ্যে দিয়ে আমরা জানি ডিসি কারেন্ট পাঠানো হয়। তো যদি ডিসি কারেন্ট পাঠানো হয়, এবার দেখো এখানে কি করা হয়, দুটো তড়িৎদ্বার যুক্ত করা হয়। তড়িৎদ্বার বলতে কি, কোনো ধাতুর জিনিস, যেমন ধরো কোনো লোহার গজাল হতে পারে, বা মানে তড়িৎ পরিবহন করে এরকম কোনো ধাতুর জিনিস, দুটো তড়িৎদ্বার থাকবে। তো এদেরকে তাহলে আমরা দুটো নাম দিতে পারবো। ব্যাটারির প্লাসের সঙ্গে যেটা কানেক্ট থাকবে তাকে আমরা বলবো অ্যানোড, আর ব্যাটারির মাইনাস প্রান্তের সঙ্গে যেটা থাকবে তাকে বলা হচ্ছে ক্যাথোড। এগুলো বেসিক কনসেপ্ট। তাহলে এই সোডিয়াম ক্লোরাইডটা যদি ধরো এটা নুন, একে গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় এর মধ্য দিয়ে যদি কারেন্ট পাঠানো হয়, তাহলে এর মধ্যে কারেন্ট যাবে এবং কি হবে, এরা Na প্লাস এবং Cl মাইনাস অর্থাৎ দুটো আয়নে ভাগ হয়ে যাবে। এই হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে অ্যানোড কাকে বলে জানতে হবে, ক্যাথোড কাকে বলে জানতে হবে। অ্যানোডটা ব্যাটারির প্লাসের সঙ্গে যুক্ত হচ্ছে, ক্যাথোডটা ব্যাটারির মাইনাসের সঙ্গে যুক্ত হচ্ছে। তো তোমরা এটা মনে রাখার জন্য ভাবতে পারো যে যেন এর মধ্য দিয়ে অ্যানোডে যেন প্লাস চার্জ আর ক্যাথোডে যেন মাইনাস চার্জ। এখন দেখো, ধরো আমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিচ্ছি, সোডিয়াম ক্লোরাইড ভেঙে যাচ্ছে। তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এরা যে তড়িৎ পরিবহন করবে কারা কোন দিকে যাবে, এটা একটা বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। যে এইবার দেখো, যেটা প্লাস তাকে কিন্তু আমরা বলছি ক্যাটায়ন, আর যেটা মাইনাস আয়ন তৈরি করছে তাকে বলা হচ্ছে অ্যানায়ন। কে কোন দিকে যাবে দেখো, Na প্লাস হয়েছে, আমরা জানি প্লাস মাইনাসকে আকর্ষণ করে, এবং ধরে নাও এই ক্যাথোডগুলো মাইনাস, এটা প্লাস, কারণ এটা ব্যাটারির প্লাসের সঙ্গে যুক্ত হয়েছে, এটা ব্যাটারির মাইনাসের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে প্লাস অবশ্যই মাইনাসের দিকে যাবে, তার মানে ক্যাটায়নগুলো যাবে কোন দিকে, ক্যাথোডের দিকে, এবং অ্যানায়নগুলো যাবে মাইনাসের দিকে। এইটা হচ্ছে প্রাথমিক ধারণা। এবার তোমাদের যে ধরনের প্রশ্ন আসে, পার্টিকুলার প্রশ্ন, যে জলের তড়িৎ বিশ্লেষণ দেখাও, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ দেখাও, অ্যালুমিনিয়াম অক্সাইডের তড়িৎ বিশ্লেষণ দেখাও। এখন জলকে দিয়ে বোঝায়, দেখো সেম কনফিগারেশন, আমি যদি জলকে ভাঙি, জল কোন কোন আয়নে ভাঙবে না, H প্লাস আর OH মাইনাস আয়নে। এখন প্রশ্ন হচ্ছে কে কোন দিকে যাবে, দেখো H প্লাস প্লাস কোন দিকে যাবে, মাইনাস, তার মানে এ যাবে, H প্লাসটা ক্যাথোডে যাবে, এবং ক্যাথোডে কি বিক্রিয়া হবে, ক্যাথোডে বিক্রিয়া হবে H প্লাস, এ একটা ইলেকট্রন নিয়ে নেবে এবং হাইড্রোজেন পাওয়া যাবে। ঠিক একইভাবে অ্যানোডে কি বিক্রিয়া হবে, অ্যানোডে OH মাইনাস যাবে, ইলেকট্রন ত্যাগ করবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমি ডিটেলস প্রশ্ন আমি আলোচনা করছি, তার আগে কনসেপ্টগুলো বলে বলে দিয়ে যায় একইভাবে। ঠিক একইভাবে কপার সালফেট কোন কোন আয়নে ভাঙবে, ধরো কপার Cu2 প্লাস SO4 মাইনাস। এখন কপার কোন দিকে যাবে, কপার প্লাস ও মাইনাসের দিকে যাবে, ক্যাথোডে যাবে। এইগুলো হচ্ছে ঘটনা। একইভাবে অ্যালুমিনিয়াম অক্সাইড। এই হচ্ছে প্রশ্ন, যে এই পার্টিকুলার এই তিনটের উপর প্রশ্ন পড়ে, যে এর বিশ্লেষণ দেখাও। সেখানে তোমার অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া লিখে লিখে দেখাতে হবে, যেগুলো আমি প্রশ্নে আলোচনা করছি। আর একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি এখন থেকে বলে দিই, তার উপর এখন প্রশ্ন আসে, যেটা হচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ লেপন কীরকম জিনিস, ধরো কোনো ধাতু, ধরো তোমরা এটা মানে ধরো যাদের সোনার জিনিস কেনার সামর্থ্য নেই, অনেকে কী করে, রূপোর জিনিস কেনে, তার উপর আমার চলতি বাংলায় বলি সোনার জল ধারানো। মানে ধরো এটা রূপোর উপরে আমি সোনা দেবো একে। তাহলে দেখো আমাকে কি করতে হবে, পার্টিকুলার একটু এক্সাম্পল দিয়ে দিই তোমাদের। দেখো এই জায়গাটা একটুখানি ভালো করে দেখানো, যে ধাতুর প্রলেপ দেওয়া হবে সেটিকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে, আর ক্যাথোডে কি যে বস্তুর উপর প্রলেপ দিতে হবে। যেমন ধরো রূপোর উপরে আমি প্রলেপ দেবো, রূপোর উপরে সোনার প্রলেপ দেবো, তাহলে রূপোটাকে আমি কী হিসেবে ব্যবহার করবো, এখানকার অনুযায়ী ক্যাথোড এখানে রূপো। বেশ, তাহলে অ্যানোড কি হবে, অ্যানোড হবে সোনা থেকে এখানে যাবে।
এবার কি করতে হবে, তার মানে এইটা অ্যানোড, এটা ক্যাথোড, মানে এটা ব্যাটারির প্লাসের সঙ্গে এটা ব্যাটারি মাইনাসের সঙ্গে যুক্ত আছে ধরে নিলাম। এখন একে কি করব, এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেবো। যেমন ধরো এখানে যদি আমি রূপোর উপরে সোনা দিতে চাইছি, তাহলে আমি সোনার কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন এখানে পটাশিয়াম অরোসায়ানাইড, যে সংকেত হচ্ছে ধরো KAuCN2, অর্থাৎ আমাদের তড়িৎ বিশ্লেষণ করতে গেলে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিতে হবে। তাহলে কার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেবো না, যে জিনিসের প্রলেপ দেবো, মানে হচ্ছে সোনার প্রলেপ দেবো। এখানে দেখো সোনা আছে, AU মানে হচ্ছে সোনা। তাহলে বিষয়টা কি হচ্ছে, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা ভাঙছে এবং দেখো ধাতুগুলো সাধারণত সোনা, রূপো, নিকেল, তামা এর প্রলেপ দিই, এবং এগুলো আমরা কি জানি, ধাতুগুলো কি হয়, ক্যাটায়ন হয়ে যাবে যখনই তড়িৎ বিশ্লেষ্য হিসেবে আচরণ করবে। তাহলে ক্যাটায়ন হচ্ছে প্লাস, সে যাবে কোথায়, সে মাইনাসে যাবে, অর্থাৎ ক্যাথোডের দিকে যাবে। তাহলে AU প্লাস ক্যাথোডের দিকে যেতে চাইবে, ওই জন্য একে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে। যে বস্তুর উপর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড। লজিকটা বলে দিলাম, তোমরা যদি মনে না রাখতে পারো মুখস্থ করবে। যে বস্তুর উপর প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড হিসাবে। কেন যে বস্তুর উপর বলছি, কারণ রূপোর উপরে সোনার প্রলেপ দেবো। এক কথায় যে জিনিসটা এর উপরে গিয়ে জমবে সেটা হচ্ছে তার জলীয় দ্রবণ। আচ্ছা, তাহলে এটা সোনা। এইভাবে দেখো, তাহলে আমি যদি রূপোর প্রলেপ দিই, তখন এইখানটা নেবো রূপোর প্রলেপ দেবো, এটা নেবো রূপো, এটা নেবো সোনা। এবং পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড তার জলীয় দ্রবণ হবে। নিকেলের প্রলেপ দিতে হলে নিকেল সালফেট, সামান্য বোরিক অ্যাসিড। এই কটা তোমাদের এই ছকটা একদম মুখস্থ করবে, এখান থেকে একটা শর্ট কোশ্চেনও আসে। বেশ, এবার যে সমস্ত প্রশ্নগুলো এসছে বা ইম্পর্টেন্ট প্রশ্ন, সমস্ত সালের প্রশ্ন আমি আলোচনা করে দিচ্ছি। তার মধ্যে দেখো কপার সালফেটটা কীরকম, যে আমাদের কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে, অর্থাৎ কপার নিষ্কাশনের ক্ষেত্রে বা কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো উল্লেখ করো। ব্যবহৃত তড়িৎদ্বার ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়া। তাহলে আমার এখানে কি হচ্ছে, কপারের তড়িৎ বিশোধন করছি, মানে আমাকে দেখো অ্যানোডে কি নিচ্ছি, অ্যানোডে হচ্ছে অ্যানোডে অবিশুদ্ধ কপার দণ্ড, আর ক্যাথোডে যে বিশুদ্ধ কপার পাত। তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি নিচ্ছি, কপার সালফেটের জলীয় দ্রবণ থাকবে। তাহলে দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, কপার সালফেট এখানে ভেঙে যাবে। কপার সালফেট ভেঙে কি কি হচ্ছে দেখো। আচ্ছা, কপার সালফেট ভেঙে Cu2 প্লাস প্লাস SO2 যা হবে দেখো। তাহলে কপার কোথায় যেতে চাইবে, কপার যেতে চাইবে ক্যাথোডে। তাহলে কপার ক্যাথোডে যেতে চাইবে, মানে ক্যাথোডটায় আমার একটু বিশুদ্ধ কপারের পাত নিতে হবে। এখানে বিশুদ্ধ কপারের পাত, সেখানে গিয়ে বিশুদ্ধ কপারের আয়ন জমবে, অর্থাৎ যেটা আমি পেতে চাইছি, কপার পেতে চাইছি, কপারটাকে আমি এখানে ক্যাথোডে নেব। তাহলে অ্যানোডে কি থাকবে, অ্যানোডে অবিশুদ্ধ কপারের পাত। লজিকটা কি, কপার সালফেট ভেঙে যাচ্ছে, Cu2 প্লাস আয়ন, সে যাবে ক্যাথোডে। এবার দেখো এইটা যেন গুলিয়ে না যায়, তাহলে SO4- বোধ হয় এখানে অ্যানোডে যাবে, তা কিন্তু নয়। ঘটনাটা কি ঘটে, এই দ্রবণ থেকে Cu2 প্লাস আয়ন চলে যাচ্ছে ক্যাথোডে, আর অ্যানোডে যে অবিশুদ্ধ কপার দণ্ডটা নেওয়া হয়েছে সেইখান থেকে কপার আয়ন এসে দ্রবণে মিশছে। তাহলে দেখো ব্যাখ্যাটা কি দেওয়া আছে, ক্যাথোড বিক্রিয়া কি হচ্ছে, ক্যাথোডে কি হচ্ছে না, ক্যাথোডে Cu2 প্লাস আয়ন সমূহ ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারেতে পরিণত হয় এবং ক্যাথোডে জমা হয়। আর অ্যানোডে দেখো, অ্যানোডে কিন্তু OH- বা SO2- কেউ ইলেকট্রন বর্জন করে জারিত হয় না। পরিবর্তে অ্যানোডের কপার পরমাণু সমূহ ইলেকট্রন ত্যাগ করে Cu2 প্লাসে জারিত হয়ে দ্রবণে আসে। অর্থাৎ সেখান থেকে দুটো ইলেকট্রন মাইনাস বেরিয়ে Cu2 প্লাস দ্রবণে আসে। মুখস্থ করবে, খাতায় নোট করে নাও, খাতা পেন বার করে নাও। দেখো আমি প্রশ্নগুলো কিন্তু কত সালে এসছে সেগুলো এখানে লিখে দিয়েছি। যেমন এই প্রশ্নটা 2017 সালে এসেছিল। কি প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কী কী বিক্রিয়া ঘটে? তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় কি হচ্ছে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কেন, ব্যাটারির সাহায্যে তড়িৎ শক্তি আসছে এবং যে সমস্ত জলীয় দ্রবণ, যে তোমার লবণগুলো নিচ্ছি বা যে যৌগগুলো নিচ্ছি সেগুলো ভেঙে যাচ্ছে, অর্থাৎ তাদের রাসায়নিক এখানে বিক্রিয়া ঘটছে। ক্যাথোড বিক্রিয়া কেন, দেখো জল আমি আগে আলোচনা করেছি, জল ভাঙলে কি হচ্ছে,
জল ভাঙলে এইচ প্লাস আর ওএইচ মাইনাস, তাহলে এইচ প্লাসটা কি প্লাস, এ কোথায় যেতে চাইবে মাইনাসে, আর মাইনাস মানে ব্যাটারির মাইনাসের সঙ্গে যে কানেক্ট হয়ে থাকে, ব্যাটারির মাইনাস যাকে কানেক্ট হয়ে থাকে তাকে আমরা ক্যাথোড বলছি, ব্যাটারির প্লাসের সঙ্গে যারা কানেক্ট হয়ে থাকছে তাকে আমরা বলছি অ্যানোড। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে ক্যাথোডে কী ঘটনাটা ঘটছে। দেখো ক্যাথোডে এইচ প্লাস আয়ন চলে যাচ্ছে, সে ওখানে একটা ইলেকট্রন নিচ্ছে, দিয়ে হাইড্রোজেন পরমাণুতে পরিণত হচ্ছে, দুটো হাইড্রোজেন পরমাণু যুক্ত হাইড্রোজেন গ্যাস হচ্ছে। অ্যানোডের ক্ষেত্রে কী হচ্ছে, ওইচ মাইনাস সে কোথায় চলে যাবে অ্যানোডে, কারণ এ নিজে মাইনাস, যেহেতু ক্যাথোডটা আমি বলেছি ব্যাটারির প্লাসের সঙ্গে যুক্ত থাকে, প্লাসের দিকে চলে যাবে, একটা ইলেকট্রন ত্যাগ করবে, ওইচ হবে 4টে ওইচ মিলে O2 প্লাস 2H2O। দেখো বিক্রিয়াটা, দেখো পরের প্রশ্ন যেটা 2018 সালে এসেছিল, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি কি থাকে। এখানে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড ব্যবহার করা হয়, যেটার নাম হচ্ছে অ্যালুমিনা। তো এর সঙ্গে আর কি কি থাকে এখানে প্রশ্ন দিয়েছে। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় অর্থাৎ অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য, তাতে বিশুদ্ধ অ্যালুমিনা অর্থাৎ Al2O3 ছাড়া ক্রায়োলাইট, যার সংকেত হচ্ছে Na2AlF6 এবং ফ্লুওস্পার অর্থাৎ CaF2 থাকে। এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী কী থাকে। ক্যাথোড হিসাবে কি থাকে না, ইস্পাতের তৈরি একটি আয়তাকার ট্যাঙ্কের ভেতরের দিকে গ্যাস কার্বনের আস্তরণ। আর অ্যানোড হিসাবে কি হয় না, ট্যাঙ্কের মধ্যে তড়িৎ বিশ্লেষণের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত কয়েকটি গ্রাফাইট দণ্ড, অর্থাৎ গ্রাফাইট দণ্ড অ্যানোড এবং গ্যাস কার্বন হচ্ছে ক্যাথোড। বইটা একটু দেখে নেবে, খাতায় নোট করো, মুখস্থ করবে। পরের প্রশ্ন, ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন এবং তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহনের মধ্যে পার্থক্য, দুটো পার্থক্য এখানে চেয়েছে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়। প্রশ্নটা এসেছিল 2019-এ। দেখো ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে মেন যেটা পার্থক্য, ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহের ফলে ধাতব পরিবাহীর কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে কি হয় না, তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে রাসায়নিক বিয়োজন ঘটে, নতুন পদার্থ উৎপন্ন হয়। ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থে আয়নগুলো তড়িৎ পরিবহন করে। তোমাদের আবার কিন্তু আমি বলছি, যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো বা এমসিকিউ আসে, এই আমার যে প্রশ্ন দিয়েছি এই নোটগুলো এটা ভালো করে মুখস্থ করলেই ওইগুলো এখান থেকে পেয়ে যাবে। দেখো এখানে বলেছে কপার পরিশোধনের ক্ষেত্রে অবিশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোড রূপে ব্যবহার করা হয়। কপার ধাতুর পরিশোধনে অবিশুদ্ধ কপার দণ্ড অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়। চলে যাচ্ছি পরের প্রশ্নে, এটা এসছে 2020 সালে। 2020 সালে কি এসছে দেখো, কিসের ভিত্তিতে তড়িৎ বিশ্লেষ্যগুলোকে তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসাবে শ্রেণীবিভাগ করা হয়েছে। তীব্র তড়িৎ বিশ্লেষের উদাহরণ দাও। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে বলছে তড়িৎ পরিবাহিতার মান অনুসারে তড়িৎ বিশ্লেষ্যকে তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসাবে শ্রেণীবিভাগ করা হয়েছে। একটা তীব্র তড়িৎ বিশ্লেষের উদাহরণ হলো NaCl বা সোডিয়াম ক্লোরাইড। 2022-এ এসছে দেখো, তড়িৎ লেপন কি। কপারের কোনো বস্তুর উপর সিলভারের তড়িৎ লেপনে ক্যাথোডে কি থাকে। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিকভাবে অধিক সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংকরের উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। আচ্ছা এখানে বলেছে সিলভারের তড়িৎ লেপনে, মানে কপারের উপর যদি রূপোর তড়িৎ লেপন করতে হয় তাহলে ক্যাথোডে কি থাকবে। কপারের কোনো বস্তুর উপর সিলভারের তড়িৎ লেপনে ক্যাথোডে কপার বা তামার দ্রব্য থাকে। বলা হয়েছে দেখো, যে বস্তুর উপর প্রলেপ দিতে হবে সেটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, এটাও 2022-এ এসছে, মুখস্থ করে নেবে একবারে। প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় না কেন। বিক্রিয়াটা জলের আগেই দেখানো হয়েছে যে ক্যাথোডে কি হয়, যে H+ আয়ন সে ক্যাথোডে যেতে চাইবে, কারণ ক্যাথোড নিজে মাইনাস, H+ একটা ইলেকট্রন নেবে ওখান থেকে, হাইড্রোজেন পরমাণুতে পরিণত হবে, দুটো হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। এবার এই যে প্রশ্নটা, যে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন না, বিশুদ্ধ জলের আয়নীভবনের মাত্রা খুবই কম, সেজন্য বিশুদ্ধ জলে H+ এবং OH- আয়নের গাঢ়ত্ব খুবই কম হয়, এবং বিশুদ্ধ জল তড়িতের খুব অল্প পরিবাহী। জলে সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করলে উহার বিয়োজন মাত্রা বহুগুণ বৃদ্ধি পায় এবং অ্যাসিডযুক্ত জল তড়িতের সুপরিবাহী হয়। খাতা পেন নিয়ে কিন্তু নোট করে নাও।
চলে যাচ্ছে পরের প্রশ্ন 8-এর। বলছে কপার ইলেকট্রোড ব্যবহার করে কপার সালফেটের জলীয় তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটি লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতু পরিশোধনে অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হয়? আচ্ছা, এটা একদম আগেও আলোচনা করে দিয়েছি, মুখস্থ করে নেবে। ক্যাথোডে কি হয় না, কপার আয়ন Cu2+ এই দুটো ইলেকট্রন নেয়, দিয়ে ক্যাথোডের উপর গিয়ে জমা হচ্ছে, আর অ্যানোড ক্ষয়ে যায়। অ্যানোডে কিন্তু সালফেট বা OH- যায় না, এটা আবার বলছি। অ্যানোডে কি হয়, যে এটা অ্যানোডেও একটা কপারের দণ্ড নেওয়া হয় অবিশুদ্ধ, সেখান থেকে সে দুটো ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে আসে, ওই জন্য দ্রবণের গাঢ়ত্বটা 1 থাকে। তাহলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়? অশুদ্ধ কপার ধাতু পরিশোধনে অ্যানোড হিসাবে অবিশুদ্ধ কপারের পাতি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, অ্যানোড মাড কি? কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে দ্রবণে কপার সালফেটের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না কেন? দেখো, অবিশুদ্ধ, মুখস্থ করবে অ্যানোড মাডটা। অবিশুদ্ধ তামার তড়িৎ বিশোধনের সময় অ্যানোডকে ঘিরে থাকা মুসলিনের থলিতে, মুসলিন বলতে এক রকমের কাপড়, থলিতে কম তড়িৎ ধনাত্মক মূল্যবান ধাতু যেমন এজি, প্লাটিনাম, এইউ বা সোনা প্রভৃতি অন্যান্য অশুদ্ধির সঙ্গে কাদার আকারে জমা হয়, একে অ্যানোড মাড বলে, মুখস্থ করবে। আচ্ছা, যেটা বলা হয়েছে যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে গাঢ়ত্বটা 1 থাকে কেন? কারণ দেখো, কপার সালফেটকে যখন, এটা মনে রাখবে যে ক্যাথোডে তো কপার আয়ন চলে যাচ্ছে, কপার সালফেট ভেঙে যেটা হচ্ছে সেখানে Cu2+ চলে যাচ্ছে, দিয়ে গিয়ে ও দুটো ইলেকট্রন নিয়ে কপার ক্যাথোডে জমা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা কোথা থেকে আসছে না, কপার সালফেট ভেঙে তৈরি হচ্ছে, যে কপার সালফেট ভেঙে Cu2+ আয়ন আর SO4- তৈরি হচ্ছে। তাহলে এটা তো ঘাটতি হওয়া উচিত, কিন্তু কি হচ্ছে, এর অ্যানোড বিক্রিয়াটা কিন্তু একটু অন্যরকম, এটা মুখস্থ রাখবে যে এখানে সালফেট ফালফেট যায় না। কি হয় না, অ্যানোড হিসাবেও একটা অবিশুদ্ধ কপারেরই দণ্ড ব্যবহার করা হয়, সেখান থেকে অর্থাৎ কপার পরমাণু দুটো ইলেকট্রন ত্যাগ করে এ দ্রবণে Cu2+ হিসেবে মেশে, ওই জন্যই এর ঘনত্বটা কোনো পরিবর্তন হয় না। ওটাই লেখা হয়েছে নিশ্চয়ই, দেখো, অ্যানোডে OH- বা SO4- কেউ ইলেকট্রন বর্জন করে জারিত হয় না, পরিবর্তে অ্যানোডের কপার পরমাণু সম ইলেকট্রন ত্যাগ করে Cu2+ রূপে দ্রবণে আসে। তাহলে অ্যানোড কপার আয়ন দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu2+ হচ্ছে। ক্যাথোড বিক্রিয়া আগেই লিখে দিয়েছি, অর্থাৎ কপার অ্যানোড হিসেবে কপার ব্যবহার করা হয়, সেটা ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্যাথোড কপার ধাতু সঞ্চিত হয় ক্যাথোডে, এটা ক্যাথোডে, এবং দ্রবণে কপার সালফেটের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। চলে যাচ্ছে পরের প্রশ্ন। দেখো, একটি সিলভার নির্মিত অর্থাৎ রূপোর নির্মিত বস্তুর উপর সোনার প্রলেপ দিতে গেলে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কোন কোন পদার্থ ব্যবহার করবে? তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াগুলো লেখো। তাহলে এটা আগেই বলে দিয়েছি, যে ধাতুর উপর প্রলেপ দেবো তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে। আমি কি দিচ্ছি, রূপোর উপর প্রলেপ দিচ্ছি, তাহলে ক্যাথোড হিসাবে দেখো রূপো নিতে হবে, এখানে লিখে দিয়েছি, দেখো ক্যাথোড হিসাবে সিলভার নির্মিত বা রূপোর বস্তুটা নেওয়া হয়, এবং এটা মনে রাখবে যে বস্তুর উপর প্রলেপ দিতে হবে সেটি ক্যাথোড। তাহলে সিলভার নির্মিত বস্তুর উপর সোনা প্রলেপ দিতে গেলে ক্যাথোড হিসাবে কী নেওয়া হয় বলেছে, তাহলে অ্যানোড হিসাবে কী নেবো না, অ্যানোড হিসাবে নেবো সোনা। আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে সোনারই কোনো দ্রবণ, ওই যে ছকটা প্রথমেই বলে দিয়েছিলাম, মুখস্থ রাখবে। পটাশিয়াম এখানে অরোসায়ানাইড, যেটা KAuCN2 জলীয় দ্রবণ ব্যবহার করা হয়। এবার তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়াগুলো বললে কীভাবে লিখবে না, KAuCN2 এ ভেঙে যাবে, K+ প্লাস Ag2+ প্লাস 2Cn-, এই Ag+টা ক্যাথোডে চলে যাবে, দিয়ে সিলভার পটাশিয়াম অরোসায়ানাইড, সরি এটা Au হবে, এটা একটু ভুলে গেছে, এটা Au হবে। আচ্ছা, বিক্রিয়াটা একটু দেখে নাও, একটু লেখাটা ভুল ছিল, আমি ঠিক করে নিলাম। তো এখানে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা পটাশিয়াম অরোসায়ানাইড, এখানে দেখো K+ প্লাস Au+ প্লাস 2Cn-, এই Au+টা ক্যাথোডে গিয়ে জমছে, এটা Au হবে। Au+ একটা ইলেকট্রন নিয়ে Au হিসেবে ক্যাথোডে জমবে রূপোর উপরে। আর অ্যানোড বিক্রিয়াটা কী হবে, অ্যানোডে কিনা হয়েছিল সোনা, সে কি করবে, একটা বিশুদ্ধ পরমাণু দ্রবণে চলে আসবে এবং একটা ইলেকট্রন ত্যাগ করে দ্রবণের ঘনত্বটা বজায় রাখবে। পরের প্রশ্ন চলে যাচ্ছে। তড়িৎ বিশ্লেষণে সর্বদা সমপ্রবাহ ব্যবহার করা হয় কেন? আর ভোল্টামিটার কি? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া কেবলমাত্র সমতড়িৎ প্রবাহের ফলে ঘটে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পরিবর্তী প্রবাহ বা এসি প্রবাহ চালনা করলে
প্রতি মুহূর্তে প্রবাহের অভিমুখ বদল হওয়ার জন্য তড়িৎদ্বারগুলোর পরিবর্তন হয়। একবার এক হয়ে যাবে অ্যানোড, একবার ক্যাথোড। তাহলে ফলে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো নির্দিষ্ট তড়িৎদ্বার অভিমুখে যেতে পারে না, সেই জন্য কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, এর ফলে তড়িৎ বিশ্লেষণ ঘটে না। তাই সর্বদা তড়িৎ বিশ্লেষণ করতে গেলে ডিসি কারেন্ট ব্যবহার করতে হয়। যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ভোল্টামিটার। ভোল্টমিটার আর ভোল্টামিটারের মধ্যে কনফিউশন হয়ে যায়। ভোল্টমিটার হচ্ছে ভোল্টেজ মাপা, কারেন্ট মাপার যন্ত্র, আর এখানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ করা হয়। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? ধাতব এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী পার্থক্য। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ গলিত অবস্থায় অথবা দ্রাবকে দ্রবীভূত অবস্থায় ক্যাটায়নে এবং অ্যানায়নে বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে দুভাগে ভাগ করা হয়। ধাতব পরিবাহী, তড়িৎ প্রবাহের ফলে ধাতব পরিবাহীর কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের রাসায়নিকভাবে বিয়োজন ঘটে নতুন পদার্থ উৎপন্ন হয়। ধাতব পরিবাহী কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কেবলমাত্র গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে। ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, তড়িৎ বিশ্লেষ্য আয়নগুলো তড়িৎ পরিবহন করে। বেশ, একটি পিতলের চামচের উপর নিকেলের প্রলেপ দিতে অ্যানোড, ক্যাথোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কি ব্যবহার করা হয়? কার উপর দিচ্ছে? পিতলের উপর। তাহলে পিতলটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে। যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোড। অ্যানোড হিসাবে নিকেল ব্যবহার করা হবে এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করা হবে? নিকেল সালফেট এবং সামান্য বোরিক অ্যাসিডের দ্রবণ। তোমাদের প্রথমেই যে ছোটটা মুখস্থ বলেছিলাম সেটা একটু মুখস্থ করে নেবে, কোন ধাতুর উপর কি প্রলেপ দিতে হলে, কারণ হচ্ছে ওখান থেকে একটা শর্ট কোশ্চেন আসবে। যাই হোক, এই ভিডিওটা আমার শেষ হলো। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে।